আমার মনে হয়েছে যে জামাতের যে রাজনীতি সেই রাজনীতি আমি যদি সব পুরোটা বিশ্লেষণ করি সেটা হচ্ছে তারা এক ধরনের প্রক্সি রাজনীতি করেছে পুরোটা সময় ধরে। আমি ব্যক্তিগতভাবে আমি যখন আপনি নিজেও ঐকমত্য কমিশনে কিন্তু অংশ নিয়েছেন অনেকগুলো সেশনে। জি একদম, মানে যেটি বলা হচ্ছে একদম জামাত কোনো কিছুই উপস্থাপন করতে পারে নাই, মানে আপনিও কি সেটি বলবেন? দেখেন জামাত আসলে আমরা যদি বলি যে যেখানে আসলে 166টি প্রস্তাব প্রথমে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসছে, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এক একটা দলের এক এক ধরনের অবস্থান দেখা গেছে। আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপি এক ধরনের অবস্থান দেখিয়েছে যে তারা আসলে কোন কোন বিষয়ে মানতে পারে, কোন কোন বিষয়ে মানতে পারে না। আমরা আমাদের এক ধরনের অবস্থান দেখিয়েছি, সেটি অনেক ক্ষেত্রেই সংস্কারবাদী, যে আমাদের এই বিষয় লাগবে। আমরা খুব মূল হিসেবে আমরা বলেছি যে 72-এর সংবিধানের বিপক্ষে কথা বলেছি, আমরা বলেছি যে মুজিববাদী সংবিধান আমরা রাখতে চাই না, আমরা বলেছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠান সেগুলোর নিয়োগ যে কমিটি আছে সেগুলো স্বতন্ত্র হতে হবে। এগুলো কি জামাত বলেনি? দেখেন এখানে আমি প্রক্সি রাজনীতির কথাটা এই জন্যই বললাম যে জামাতের তো আসলে বলতে হয়নি, জামাতের এরকম অনেক কথাই কিন্তু বলতে হয়নি যেটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যে বিষয় তুললেন সেগুলোতে কি জামাত দ্বিমত ছিল নাকি আপনাদের সঙ্গে একমত ছিল? জামাত একমত ছিল, কিন্তু সে শুধু একমতই ছিল এবং তার পক্ষ থেকে আছে না যে জামাত দল হিসেবে তার আসলে অবস্থানটা কি, সে কি চায়। ঐকমত্য কমিশনের প্রত্যেকটি দলই কিন্তু এই ধরনের একটা অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু তার অবস্থান কিন্তু সুস্পষ্ট ছিল না। সে এই প্রস্তাবগুলোর সাথে দ্বিমত, কোনোটার সাথে একমত ছিল, বেশিরভাগের ক্ষেত্রেই একমত ছিলেন এবং কিছুর ক্ষেত্রে দ্বিমত ছিলেন। কেন দ্বিমত ছিলেন ওনাদের পক্ষ থেকে ওনারা স্পষ্ট করেছে, কিন্তু ওনাদের যে স্বাতন্ত্র্য একটা অবস্থান সেই অবস্থানটা কিন্তু ওনারা দেখাতে পারেননি। এবং আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন যখন আসলে এই স্বাক্ষরের বিষয় আপনি মানে যেহেতু আমরাও কভার করেছি, আপনার কাছ থেকে আরেকটা বক্তব্য নেই, সেটা হলো যে বাস্তবায়নের প্রক্রিয়ায় আপনারা কিন্তু শুরু থেকে গণপরিষদের কথা বলছিলেন, যেটি আমার যদি ভুল না হয় জামাত বলছিল গণভোট এবং বিএনপি বলছিল পরবর্তী সংসদে এগুলো সংসদ বাস্তবায়ন করবে। তো সেখানে কি আপনি জামাতকে এখানে স্বতন্ত্র বলবেন না যে গণভোটে আপনারা রাজি হলেন, কিংবা বিএনপিও পরবর্তীতে রাজি হলো এবং সরকারও যেদিকে মানে এখন যেদিকে এগোচ্ছে, তাহলে আপনারা কেন বলছেন যে জামাত একদম কিছুই উপস্থাপন করতে পারেনি? না দেখেন, গণভোট কিন্তু সেই 6টি পদ্ধতির একটি, যেটি ঐকমত্য কমিশন থেকে প্রস্তাবিত, এটি আমাদের মনে রাখতে হবে। গণপরিষদও ওটার মধ্যে ছিল। হ্যাঁ, গণপরিষদও ওটার মধ্যে ছিল, কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন এটি তো আমাদের আসলে আমি যদি বলি যে আমাদের 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে বিচার, সংস্কার এবং গণপরিষদ এটি নিয়ে তো আসলে এনসিপি পার্টি লাইন হিসেবে তারা এগিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যখন ঐকমত্য কমিশনে সেই গণপরিষদটি একটি পদ্ধতি হিসেবে, এবং আমরা এখনো মনে করি দলগতভাবে আমরা এখনো মনে করি নতুন সংবিধানের জন্য যেই পরবর্তী সংসদকে যেই একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে সেটি তো এখন মানে আমি যদি বলি সেমি গণপরিষদ, সেই গণপরিষদের বিষয়টি তো এখনো আছে, কিন্তু সেই জায়গা থেকে গণভোটটাকে ইনক্লুড করা হয়েছে এবং সেটা জামাতের একটা অবস্থান ছিল, সেটি ঠিক আছে। কিন্তু জামাত দেখেন, আমি এজন্যই বলেছি, কিন্তু যখন আসলে আমাদের স্বাক্ষরের কথা বা আমরা একটা আইনি ভিত্তির কথা বলছি, তখন কিন্তু টেবিলে যখন এই বাস্তবায়ন পদ্ধতিটি নিয়ে আলোচনা হয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তখন জামাত কি করলো, জামাত তার দলীয় একটা এজেন্ডা নিয়ে কিন্তু মাঠে নামলো, যেটা হচ্ছে নিম্ন কক্ষে পিয়ার। এটি তো আসলে এক ধরনের প্রতারণামূলক, এবং তার অবস্থান যখন আসলে সে ব্যক্ত করতে পারতো, দেখেন 5 আগস্ট পরবর্তী সময় এই ফ্যাসিবাদ বিরোধী যে যতগুলো পক্ষ সবগুলোর কিন্তু আসলে যে ঐক্যের কথা বলছি, সেই ঐক্য কিন্তু আসলে বিনষ্ট এটির মাধ্যমেও হয়েছে, জামাতের মাধ্যমে হয়েছে। তো অবশ্যই। জি জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি, এই উত্তরটা আপনি